নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি মানিক তোমাদেরকে পুনরায় লিটারেচার স্টাডি অ্যাট হোম চ্যানেলে স্বাগত জানাই। আমরা ওয়েস্ট বেঙ্গল সেটের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে জেনারেল পেপার বা যাকে আমরা পেপার 1 বলি, সেটাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা ইতিমধ্যে ছয়টি পার্ট আলোচনা করেছি, যেখানে আমরা 2015 এবং 2017 সালের প্রশ্ন সমাধান করেছি। আমরা আজকে সমাধান করতে চলেছি 2018 সালের প্রশ্ন, এবং আমরা বুকলেট হিসাবে এক সিরিজটাকে বেছে নিয়েছি। ঠিক আছে, চলো আমরা আলোচনায় শুরু করি, আলোচনায় চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন দেখতেই পাচ্ছ যে এটা একটা রিডিং কম্প্রিহেনশন রয়েছে, এটা একটি প্যাসেজ রয়েছে। এই প্যাসেজটি আমি যদি জুম করে দেখি তাহলে তোমাদের হয়তো ক্লোজ হবে, তবে আমি সাজেস্ট করব আমাদের যে টেলিগ্রাম গ্রুপটি রয়েছে, ওই টেলিগ্রাম গ্রুপে আমি তোমাদের পিডিএফটি দিয়ে দেবো। তাই যখন তোমরা দেখবে পিডিএফটি যদি প্রিন্ট করে রাখো খুব ভালো, বা যদি তোমাদের কাছে 2018 সালের যদি পেপার 1-এর প্রশ্ন থাকে তাহলে আরও খুব ভালো। আর যদি না থাকে, আমি বলবো যখন আমি আলোচনা করছি তোমরা এই পার্টিকুলার প্রশ্নটি বা এই 2018 সালের পেপার 1-এর যেটা আমি ইউজ করছি ওটাকে তোমরা প্রিন্ট করে নাও, তাহলে ইজি টু সলভ। অর্থাৎ আমি যখন সলভ করাচ্ছি বা সলিউশন করাচ্ছি, তোমরা সেখানে মার্কিং করতে পারবে আমি যেগুলো আলোচনা করছি। ঠিক আছে, তো এই কয়েকটা প্রাইমারি জিনিস তোমাদের করতে হবে। ওকে, তো দেখো প্রথম প্রশ্ন বলছে রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স নাম্বার 1 to 5। স্বাভাবিক প্রশ্ন থাকে। এবারে রিডিং কম্প্রিহেনশন, অনেকের মনে প্রশ্ন আছে যে স্যার, যদি আমাদের প্রথম পত্রের যে বাংলা হওয়ার কথা রয়েছে, একটা পসিবিলিটি রয়েছে, যদি পসিবিলিটি বাংলা থাকে তাহলে তো রিডিং কম্প্রিহেনশন তো বাংলায় থাকবে, তাহলে তো খুব ইজি হয়ে যাবে। যতটুকু আমার মনে হচ্ছে রিডিং কম্প্রিহেনশনটা বাংলায় থাকবে না যদি বাংলায় প্রশ্ন হয়, রিডিং কম্প্রিহেনশনটা ইংলিশেই থাকবে। তাই বারবার বলছি রিডিং কম্প্রিহেনশনটাকে ভালো করে গুরুত্ব দিতে হবে, কারণ 5টা কোয়েশ্চেন 5 দুগুণে 10 মার্ক খুব একটা মানে কম নাম্বার নয়, অনেকটা ভালো নাম্বার। এবং এটা মোটামুটি যারা মোটামুটি একটু ইংরেজি টুকিটাকি পড়তে জানে তারা কিন্তু খুব ভালোভাবেই পারবে। তো আমি কয়েকটা ট্রিক শিখিয়েছিলাম, সেই ট্রিকগুলো ফলো করবে। আমি প্রথমে কি বলতাম যে তোমরা অবশ্যই প্রথমে প্রশ্নগুলো দেখবে। চলে যাই আমরা প্রশ্নগুলো দেখি। বলছে উইথ রেফারেন্স টু প্যারাগ্রাফ 1, হোয়াট ডাজ অথার মিন বাই দ্য ফ্রেজ হু উজ হু অর হু ইজ হু। অর্থাৎ প্যারাগ্রাফ 1টাকে ভালো করে পড়তে হবে। তারপরে বলছে হোয়াট ডাজ, এখানে অথার কি বোঝাতে চেয়েছে এই হু ইজ হু এর ফ্রেজের মাধ্যমে। তো আমাদের সরাসরি চলে গেলে হতো, আমি চাই প্রথমে বারবার বলি যে প্রথমে প্রশ্নগুলো ভালো করে দেখে নেব। দ্বিতীয় প্রশ্নটাও দেখে নিই। আমি জুমটা একটু কম করছি কারণ এই মুহূর্তে প্যাসেজটা রয়েছে বলে তোমাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। হুইচ অফ দ্য ফলোয়িং 4 রিজিয়ন্স, নিচের মধ্যে কোন 4টি এলাকা ডেমনস্ট্রেট ব্যাখ্যা করছে গ্রেটার টেন্ডেন্সি, যে সেখানে প্রয়োজন গভীর ঝোঁকের প্রয়োজন আছে টুয়ার্ডস পার্টিসিপেশন ইন এনআইআরএফ। অর্থাৎ এই ন্যাশনাল ইনস্টিটিউশন র্যাঙ্কিং যে ফ্রেমওয়ার্ক হয়ে থাকে, সেই এনআইআরএফ এর শর্ট ফর্ম হচ্ছে এটি। এই পার্টিসিপেশনে কাদের বেশি ঝোঁক রয়েছে ডেমনস্ট্রেট করতে বা ঝোঁক রয়েছে। তো আমরা দেখব এটা স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার হয়তো বেরিয়ে আসবে, কারণ হচ্ছে এরকম যখন কোন কোন রাজ্য থাকে তাহলে এগুলো কিন্তু অ্যান্সার খুঁজে বার করতে হয়। এবারে হুইচ অফ দ্য ফলোয়িং প্যারামিটার, নিচের মধ্যে কোনটি বা কোনগুলি যে প্যারামিটার রয়েছে ডাজ অর ডু ফ্যাকাল্টি অ্যান্ড স্টুডেন্টস কনসিডার, অর্থাৎ যে কর্মচারী এবং ছাত্রছাত্রীরা বিবেচনা করে টু বি মোস্ট ইম্পর্টেন্ট, সবথেকে বেশি, হোয়াইল ডিটারমাইনিং দ্য ওর্থ অফ দ্য ইনস্টিটিউশন, একটা ইনস্টিটিউশন বা একটা প্রতিষ্ঠানের যে গুরুত্বটাকে সাধন করছে বা গুরুত্বের জন্য কোন কোন বিষয়গুলিকে মাথায় দেওয়া উচিত। নিচে রয়েছে অপশনগুলি, আমরা দেখে করব প্যাসেজ দেখে। চলে যাই নেক্সট প্রশ্ন কী রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 4 রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং প্যারামিটার, আবার সেই একই রকম প্যারামিটার বলছে ইউজড বাই এনআইআরএফ, সেটা কারা করছিল, স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি করছিল। এনআইআরএফরা কী করে, এনআইআরএফরা কোন প্যারামিটারগুলোকে গুরুত্ব দেয় টু জাজ ইনস্টিটিউশন ফর দ্য পারপাস অফ দেয়ার র্যাঙ্কিং, তাদের র্যাঙ্কিং করার জন্য তারা কোন কোন জিনিসগুলোকে গুরুত্ব দিচ্ছে, এটা দেখতে হবে। আরেকটি প্রশ্ন দিলে আমাদের রিডিং কম্প্রিহেনশনের 5টি প্রশ্ন কমপ্লিট হবে।
দেখে নেওয়া যায় আরেকটা প্রশ্ন কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং, নিচের মধ্যে কোনটি ইজ অথবা আর, একটি হলে ইজ, না হলে অনেকগুলি ট্রু, সত্যি মনে করা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুযায়ী এদের মধ্যে কোনটি বা কোনগুলি সত্য। তো এক একটা প্রশ্ন আমরা এবারে সলিউশন করি। দেখো কোশ্চেন নাম্বার 1-এ গেলাম। তো প্যারাগ্রাফ 1 অনুযায়ী হু ইজ হু এর অর্থ কি? দেখা যাক প্যারাগ্রাফ 1টা আমরা পড়ি। এই যে আমাদের এইটা হচ্ছে প্যারাগ্রাফ 1। হু ইজ হু অফ দ্য ইউনিভার্সিটিজ, হু ইজ হু হচ্ছে ইউনিভার্সিটিগুলির মধ্যে ওই একটি বা আর অনেকগুলি, অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ইউনিভার্সিটিগুলি হতে পারে বা গবেষণা কেন্দ্র হতে পারে, পাবলিশড বাই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, HRDM, ওকে, তাদের দ্বারা পাবলিশ করা বা HRMS বলা হয় থাকে, তো তাদের দ্বারা পাবলিশ করা ইউনিভার্সিটি এবং রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ তাদের অনুমোদিত যে সমস্ত ইউনিভার্সিটিস হয়ে থাকে, রিসার্চ ইনস্টিটিউট বা গবেষণা কেন্দ্র হয়ে থাকে সেগুলি, অ্যাজ দ্য ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক 2018 ন্যাশনাল এই NIRF এর র্যাঙ্কিং অনুযায়ী, শুড বি ভিউড মেনলি, যাদেরকে দেখা হয়ে থাকে অ্যাজ এ প্রপোজিশন, একটা সংমিশ্রণ, দ্যাট মেক ইট পসিবল টু অ্যাসাইন অবজেক্টিভ, যেটার মধ্যে সম্ভব হয়েছে তাদের কর্তৃক যেগুলো উদ্দেশ্য প্রণোদিত যে সমস্ত যে নির্ধারিত গুণগুলি, টু সাম অ্যাসপেক্টস অফ এডুকেশন, যেগুলো শিক্ষার ক্ষেত্রে যথার্থ, শিক্ষার ক্ষেত্রে প্রয়োজন, ইটস অ্যাসেসমেন্ট অফ সাম, তাহলে এখানে তারা কি করছে, এইরকম তারা পরিমাপ করে কি করছে, ওই কোনগুলোকে বার করছে। হু ইজ হু মানে ইউনিভার্সিটিগুলিদের মধ্যে যারা ভালো, তাই না? দেখো তাই ছিল এখানে বলে দিয়েছে, হু ইজ হু মানে সাম অফ দ্য টপ ইনস্টিটিউশনস, কিছু টপ ইনস্টিটিউশন, সাচ অ্যাজ নাম দিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স IIS, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি IITS, IIMS, এগুলো সব হচ্ছে সেই টপ ইউনিভার্সিটিদের মধ্যে। গিভেন দেয়ার রেকর্ড অফ রিসার্চ, তাদের রেকর্ড অফ রিসার্চ, তাদের যে গবেষণার যারা যে নথি তারা দিয়েছে, পিয়ার রিভিউড পাবলিকেশন, তাদের পাবলিকেশন, অ্যান্ড আউটকামস ফর গ্র্যাজুয়েটস, এবং আরও অন্যান্য সব ফলাফলগুলি। তো এখানে টপ ইউনিভার্সিটি, হু ইজ হু মানে বলছে টপ ইউনিভার্সিটি। দেখে নিই আমাদের টপ ইউনিভার্সিটি অপশন রয়েছে কিনা। হি ওয়ান্টস টু নো হু দে আর, হু ইজ হু মানে সে জানতে চায়, অর্থাৎ জানতে চাই কে তারা, না এটা নয়, এটা আমাদের নয়। হু ইজ ওয়ান্ডারিং হু ডেভেলপ দ্য লিস্ট, যে খুঁজছে কে লিস্টটা তৈরি করেছে, না এটাও নয়। হি ইজ রেফারিং টু দ্য টপ ইনস্টিটিউশন, দ্যাট ইজ দ্য অ্যান্সার, হি ইজ রেফারিং টু দ্য টপ ইনস্টিটিউশনস অ্যামাং ইউনিভার্সিটিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার উইদাউট ডাউট। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, লাস্ট অপশনটার পড়ার দরকার নেই, ঠিক আছে। হি ইজ আস্কিং দ্য রিডার টু গেস হু দিস ইনস্টিটিউশনস আর, রিডারদেরকে গেস করতে বলছে, না উনি তো বলে দিয়েছে। তারপরেই নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং 4 রিজিয়ন, চারটি কোন এলাকা ডেমনস্ট্রেট গ্রেটার টেন্ডেন্সি টুয়ার্ডস পার্টিসিপেশন ইন NIRF। ওকে, ঠিক আছে, চলে যাই। এখানে আমরা প্রথম প্যারাগ্রাফে কিন্তু এরকম কোনো রিজিয়ন পাইনি, দ্বিতীয় প্যারাগ্রাফে চলে আসি। ইভেন অ্যামাং 3,954 institutions that participated, there is clear skew, দেখা গেছে অধিকভাবে তির্যক প্রবণতা দেখা গেছে টুয়ার্ডস দ্য সাউদার্ন, দক্ষিণ, সাউথ ইস্টার্ন অ্যান্ড ইস্ট ওয়েস্টার্ন ইন্ডিয়া। তো চারটা রিজিয়ন আমরা পেয়ে গেলাম। পার্টিসিপেশন লেভেলস আর ইনঅ্যাডিকুয়েট, দেয়ার ওয়ার 40,026 colleges and 11,669 stand-alone institutions according to HRD Ministries All India Survey on Higher Education for 2016 and 17। তো এই অবধি আমরা চারটা রিজন পেয়ে গেছি, সাউথ ইস্টার্ন এবং ওয়েস্টার্ন। তো দেখা যাক আমাদের অপশন কি বলছে। অপশন রয়েছে নর্দার্ন, তো আমরা কোনো পয়েন্ট পাইনি। তারপরে কি রয়েছে নর্থ ইস্টার্নও আমরা পাইনি। ওয়েস্টার্ন, হ্যাঁ এই যে ওয়েস্টার্ন পেয়েছি, তাহলে ওয়েস্টার্ন পয়েন্ট রয়েছে। আর কি রয়েছে, সাউথ ইস্টার্ন রয়েছে, সাউদার্নটা দেয়নি। তো চারটির মধ্যে আমাদের দেখার দরকার নেই, চারটি হচ্ছে না যদিও, ওয়েস্টার্ন, সাউথ ইস্টার্ন। তো আমাদের যে কটা পেয়েছি অপশনে রয়েছে সেটা হবে। তাহলে দেখি 3-4 কোথায় রয়েছে, অনলি 3, এই যে অপশন ওয়ান হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ বি হচ্ছে 1, 3, 4, না আমাদের 1 তো নর্দার্ন তো নেই। সি বলছে 1, 2, 4, না আমাদের 3, 4 রয়েছে, 1 নেই, 2 নেই, আবার এখানেও ডিটাও ভুল হবে। ওকে, তাহলে দ্বিতীয় কোশ্চেন সমাধান হয়ে গেছে। এবার আমরা তৃতীয় প্রশ্নে আসি। তৃতীয় প্রশ্ন কি বলছে দেখা যাক। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং প্যারামিটার, যে কোন প্যারামিটার মাধ্যমে ফ্যাকাল্টি, স্টুডেন্টস এবং
আলাদা কনসিডার টু বি মোস্ট ইম্পর্টেন্ট হোয়াইল ডিটারমাইনিং দ্য ওর্থ অফ এন ইনস্টিটিউশন। একটা ইনস্টিটিউশনের যে মূল্যটা কিসের উপর নির্ধারিত হচ্ছে। তো ভালো করে যদি দেখো অপশানগুলো দেখলেই কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো ভিশন অফ দ্য লিডারশিপ অর্থাৎ যারা নেতৃত্ব দেয় তাদের গুরুত্বের উপর। অবশ্যই যে ইনস্টিটিউশনটাকে চালানো হচ্ছে, যদি ওই কলেজ বা ওই ইউনিভার্সিটির যদি ভাইস চ্যান্সেলর বা প্রিন্সিপাল যদি সঠিক যদি কড়া পদক্ষেপ না নিতে পারে, তাহলে কি করে সেই ইনস্টিটিউশনটি ডেভেলপ হবে, তাই না? তারপরে 2 বলছে ফ্রিকোয়েন্সি অফ পে হাইকস, অর্থাৎ ওইখানকার যে স্যালারিগুলো সম্পূর্ণ সময় বৃদ্ধিপ্রাপ্ত করা, কমানো, এগুলো করলেই কি ইনস্টিটিউশনে একটা প্যারামিটার বৃদ্ধি পাবে? ফ্যাকাল্টি এবং স্টুডেন্টদেরকে যদি দেখা যায় ফ্যাকাল্টিদের বেতন বাড়িয়ে দেওয়া হলো, স্টুডেন্টদের উপর তাদের যে ফিজ চাপিয়ে দেওয়া হলো, না, এটা কিন্তু একটা ওর্থ ডিটারমাইন করে না, একটা কমন সেন্স থেকে চলে আসে। অ্যাভেলেবিলিটি অফ অ্যাডিকুয়েট একাডেমিক রিসোর্সেস, অবশ্যই একটা ইনস্টিটিউশনের মধ্যে যদি পর্যাপ্ত সরঞ্জাম না থাকে, বই না থাকে, কম্পিউটার না থাকে, উপযুক্ত পরিমাণ লাইব্রেরি ওয়ার্ক না থাকে, তো এগুলো কিন্তু একটা ইনস্টিটিউশনের কিন্তু ওর্থটাকে ডেভেলপ করে না। তো এটা থাকা উচিত অবশ্যই। তো আমাদের কমন সেন্স থেকে ভিশন এবং অফ দ্য লিডারশিপ আসছে। তো তবু আমরা প্যারাগ্রাফে চলে যাই। আমরা দ্বিতীয় প্যারাগ্রাফে কিন্তু কিচ্ছু পেয়েছিলাম না, এগুলো সম্পর্কে তৃতীয় প্যারাগ্রাফে চাই চলে আসতে হবে। টু দ্য ফ্যাকাল্টি, এই যে টু দ্য ফ্যাকাল্টি অ্যান্ড স্টুডেন্টস ইন মেনি কলেজেস হোয়াট ম্যাটার্স ইজ দ্য, সব থেকে বেশি কোনটা? ভিশন অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ লিডার্স। তো প্রথম অপশনটা ভিশন অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ লিডার, যেটা আমরা পেয়েছিলাম, লেগে গেল, এই যে এটা ঠিক আছে। অ্যান্ড এ কমিটমেন্ট অফ এক্সিলেন্স, এবং সবথেকে বড় কথা হচ্ছে সেই লিডারশিপদের তাদের যেন কমিটমেন্ট থাকে, তারা সবসময় যেন কলেজের বা ইউনিভার্সিটির শ্রীবৃদ্ধির জন্য সবসময় মরিয়া থাকে। এছাড়া গভর্নিং বডিজ শুড মেক অ্যাভেলেবল অ্যাডিকুয়েট ফিনান্সিয়াল অ্যান্ড একাডেমিক রিসোর্সেস অফ কলেজেস, অর্থাৎ উপযুক্ত এই যে অ্যাডিকুয়েট একাডেমিক রিসোর্সেসগুলো থাকতে হবে। তাহলে 1 আর 3 আমাদের হচ্ছে। দেখা যাক 1, 3 কোথায় রয়েছে, এই যে অনলি 1 and 3, আমাদের অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। খুব ইজি, জাস্ট একটু ফোকাস থাকতে হবে কোয়েশ্চেনগুলোর সাথে এবং প্যাসেজের সাথে, পরপর আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে আসবে। 4 নম্বর কোয়েশ্চেন বলছে যে এই যে এনআইআরএফরা তারা যখন ইনস্টিটিউশনটাকে যখন চেক করতে আসে, তারা কোন কোন প্যারামিটারগুলোকে দেখে যে ইনস্টিটিউশনটিকে র্যাঙ্ক অনুযায়ী আমরা কত বেশি রাখতে পারি, কম রাখতে পারি। বলছে পেপারস পাবলিশড ইন রেপুটেড জার্নালস, রেপুটেড জার্নালে যে সমস্ত পেপারগুলো পাবলিশ হয় তার নিরিখে অবশ্যই যে টিচাররা রয়েছে বা যে ফ্যাকাল্টি মেম্বাররা একটা কলেজে বা ইউনিভার্সিটিতে রয়েছে, তারা দৈনন্দিনভাবে শুধুমাত্র কি কলেজে পড়িয়ে যাচ্ছে, নাকি তাদের যে স্কিল ডেভেলপ করার জন্য তারা প্রতিনিয়ত পেপার লেখালেখি করছে, তারা আর্টিকেল পাবলিশ করছে, বই পাবলিশ করছে, এটাকে তারা কিন্তু ভালো করে লক্ষ্য করে। তাহলে এটা অবশ্যই হওয়া উচিত। নাম্বার অফ হাইলি কোয়ালিফাইড ফ্যাকাল্টি, অর্থাৎ ওই পার্টিকুলার কলেজে যে টিচাররা রয়েছে তারা ওই টিচাররা কি নিজেদেরকে এই মডিফাই করছে, তারা কি হাইলি কোয়ালিফাইড নাকি অর্ডিনারি টিচার, তো এগুলোও কিন্তু এনআইআরএফ কিন্তু জাজ করে থাকে। তারপরে ডাইভার্সিটি অফ দ্য স্টুডেন্ট বডি, আমাদের যে কলেজে বা ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের ডাইভার্সিটি থাকা উচিত, অর্থাৎ আমরা একটা রিজিয়ন বা একটা রিলিজিয়নকে গুরুত্ব দেবো, হিন্দু বা ইসলাম এরকম করলে হবে না, যেখানে ডাইভার্সিটি থাকবে। তাছাড়া লোয়ার ব্যাকগ্রাউন্ড থেকে আসবে, মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে আসবে, এছাড়া রিচ পরিবার থেকে আসবে, তো এগুলো তো ডাইভার্সিটি অবশ্যই থাকা উচিত একটা কলেজের মধ্যে। কারণ প্রত্যেক কাস্ট রিলিজিয়ন, আমাদের এই কান্ট্রিটা হচ্ছে রিলিজিয়ান কাস্ট সবাইকে ব্যতীত রেখে আমাদের সবথেকে বড় মন্ত্র হচ্ছে হিউম্যানিটি, তো এটাকে বজায় রাখে এবং এরা কিন্তু চেক করে। দেখা যাক এই অপশানগুলো আমরা পাই কিনা, চলো দেখে যাক। আমরা প্যাসেজে চলে যাই। প্যাসেজে কিন্তু আমরা এই অবধি চলে এসেছিলাম, এই অবধি আমরা কিন্তু কোনো সেরকম কিছু পাইনি। তো দিজ আর মেজার্ড বাই এনআরএফ, এই যে এনআরএফ কী করছে, ইন টার্মস অফ কী করে করছে, পার্সেন্টেজ অফ ফ্যাকাল্টি। দেখো পার্সেন্টেজ অফ ফ্যাকাল্টি আমরা পেয়ে গেলাম, এই যে নাম্বার অফ হাইলি কোয়ালিফাইড ফ্যাকাল্টি উইথ ডক্টরাল ডিগ্রি, তারপরে পেপার পাবলিশড পেয়ে গেলাম ইন ক্রেডেন্সিয়াল জার্নালস, এছাড়া ডাইভার্সিটি অফ স্টুডেন্ট অ্যান্ড ডাইভার্সিটি অফ। সো আমাদের 3টা অপশনই রয়েছে, তাই আমাদের অপশন দেখতে হবে কোথায় এই 1, 2, 3 রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার বিতে রয়েছে 1, 2, 3, রাইট অ্যান্সার বেরিয়ে গেল। চলো আমরা এবারে কোয়েশ্চেন নাম্বার 5 যাই। কোয়েশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং ট্রু অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুযায়ী কোনটা সঠিক, ভালো করে দেখে নেওয়া যাক। দেয়ার ওয়াজ এ হিউজ অ্যামাউন্ট অফ পার্টিসিপেশন ইন এনআইআরএফ 2018, অর্থাৎ 2018 সালে সব থেকে বেশি পার্টিসিপেশন করা হয়েছিল। তো ট্রু বলতে চেয়েছে যে এখানে সত্য কোনটা, ওকে। তো দেয়ার ওয়াজ এ হিউজ অ্যামাউন্ট অফ পার্টিসিপেশন ইন এনআইআরএফ 2018, না, ভুল। কেন? 2018 সালে সব থেকে বেশি পার্টিসিপেশন হয়েছিল না, তাই জন্য তো গ্রেটার টেন্ডেন্সি বা গ্রেটার নিড আমরা পেয়েছিলাম।
এই পয়েন্ট আমরা কোথায় পেয়েছিলাম? দেখো আমরা যদি প্যাসেজটা চলে যাই, মাঝের পয়েন্টে চলে যাই, এই যে 40,026 কলেজের মধ্যে মাত্র 11,669টি কলেজ কিন্তু অংশগ্রহণ করেছিল ওই পার্টিকুলার এলাকায়। তো এটা কিন্তু এক প্রকার ইনএডিকুয়েট, অপর্যাপ্ত, তাহলে এটা কিন্তু ট্রু নয়। যা বাবা, এই তো টেকনিক্যাল জিনিসগুলো এত ডিস্টার্ব করায়। ওকে, তাহলে আমাদের প্রথমটা কিন্তু ট্রু নয়, এটা ফলস। ওকে, দ্য র্যাঙ্কিং সিস্টেম, আমাদের যে র্যাঙ্কিং সিস্টেমগুলি হয়ে থাকে, হ্যাজ বিন ক্রিটিকড, সমালোচিত হয়েছে, ফর ফেলিং, তারা ব্যর্থ হয়েছে, টু ক্যাপচার দ্য ক্রিটিক্যাল মেট্রিক অফ লার্নিং আউটকামস, লার্নিং আউটকামের যে ফলাফলের তারা কিন্তু যে তথ্যের অনুসন্ধান করতে তারা ব্যর্থ হয়েছে, তাই জন্য তারা সমালোচিত হয়েছে। না না না, সমালোচিত হয়নি, বরং তাকে প্রশংসিত করা হয়েছে। কলেজ এবং ইউনিভার্সিটির যে কাজকর্মকে সঠিকভাবে চালানোর জন্য, স্টুডেন্টদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য এরা করা অবশ্যই প্রয়োজন। এবারে এনআইআরএফ দেখো, এনআইআরএফ কি? এনআইআরএফ হচ্ছে অ্যাসেসমেন্ট অফ দ্য টপ ইনস্টিটিউশন ইজ স্টিল এক্সপেক্টেড, অর্থাৎ এনআইআরএফের যে অ্যাসেসমেন্ট হচ্ছে টপ ইনস্টিটিউশনগুলিতে, সেখানে তারা কিন্তু সবসময় পরিমাপ করার জন্য কিন্তু মুখিয়ে থাকে। তাদের সবসময় তারা এক্সপেকটেশন থাকে তারা যে এনআইআরএফ আসবে এবং তারা এসে তাদেরকে কলেজটাকে ভালো করে পরিদর্শন করবে এবং তারা তাদেরকে মেজার করবে। অবশ্যই এটা হওয়া উচিত। তোমরা নিশ্চয়ই শুনেছো ন্যাক ভিজিট হয় কলেজে। এই ন্যাক ভিজিট হয়ে কলেজের কিন্তু সব দিকগুলো দেখা হয়। ঠিক একই রকমভাবে এনআইআরএফ হচ্ছে এইরকম পদ্ধতি। ফর্চুনেটলি আমি কিন্তু আমাদের কলেজের কিন্তু ন্যাকের একটি কমিটির মেম্বার, যেখানে আমাকে রিসার্চগত দিক থেকে ডাটাগুলো কালেক্ট করতে হয়। ওকে, তো চলো এখানে আমরা দেখলাম যে অপশন 3টা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আমরা দেখবো যে এখানে কোনটি হচ্ছে, যা এ বি সিতে কোনটা, এই যে অপশন ডি অনলি, এই 3টাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন চলে যায় আমাদের, অর্থাৎ এখানে আমাদের কোনটা গেল, আমাদের রিডিং কম্প্রিহেনশন থেকে অ্যান্সার কিন্তু কমপ্লিট। এবার আমরা পরবর্তী প্রশ্ন আসি, বলছে স্টাডি অফ দ্য লোকেশন, অর্থাৎ লোকেশন অফ কোল মাইন্স, একজন কোল মাইন খুঁজছে ইন ইন্ডিয়া, ভারতে কোল মাইন খুঁজছে, বাই এ স্টুডেন্ট, একটা স্টুডেন্টের দ্বারা, ইন দ্য জিওগ্রাফি ল্যাবরেটরিতে বসে সে অনুসন্ধান চালাচ্ছে কোথায় কয়লা খনি রয়েছে। তো এটি কোন ধরনের, নিচের 4টি অপশান রয়েছে। বলছে এ লার্নিং আউটকাম, অর্থাৎ শিখতে শিখতে তার ফলাফল এটা। ওকে, এটা কিন্তু নয়। ওকে, এ লার্নিং এক্সপিরিয়েন্স, ভেরি গুড, এটাই একটা, যখন জিওগ্রাফি ল্যাবরেটরিতে সে যখন খুঁজতে যখন জানতে পারছে ও এখানে হচ্ছে কোল মাইন, তো এটা এক প্রকার লার্নিং এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতা হচ্ছে যে আচ্ছা আচ্ছা এইরকম, তাহলে যদি ফিচার থাকে পার্টিকুলার এরিয়াগুলোতে, তাহলে কিন্তু আমার কিন্তু এখানে এরকম জায়গায় কয়লা খনি থাকতে পারে। এক্সপিরিয়েন্স, আমরা কাজ করতে করতে অভিজ্ঞতা হই। তো স্টাডি অফ লোকেশন কোল মাইন্স, এই যে কোল মাইন যে লোকেশন করা, এটা এক প্রকার এক্সপিরিয়েন্স। এটা একদিকে হতে পারে এক্সপিরিয়েন্স, আর বলতে বলা হতে পারে যে একটা কোর্স, সে কোর্সটাকে অপ্ট করছে যে আমি এটা করছি। ওকে, তো এটা হচ্ছে এক প্রকার লার্নিং এক্সপিরিয়েন্স, অ্যাক্টিভিটি নয়। অ্যাক্টিভিটি মানে যখন ওইটাকে নিয়ে যখন কেউ কাজ করে, এ কিন্তু কি করছে, ফাইন্ড করছে, স্টাডি করছে, ওটাকে যখন পেয়ে গিয়েছে তখন ওটাকে নিয়ে যখন মানে স্টুডেন্ট যখন ল্যাবরেটরিটা নিয়ে যখন কাজ করছে, ওটা তার অভিজ্ঞতার মধ্যে পড়ছে, অ্যাক্টিভিটি নয়, অবজেক্টিভ উদ্দেশ্যও নয়। ওকে, তাহলে আমার বলবো এটা হচ্ছে এক প্রকার লার্নিং এক্সপিরিয়েন্স। ওকে, নেক্সট চাই কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে, টিচিং ইজ মোর ইফেক্টিভ, একটা শিক্ষণ পদ্ধতি সেটা অধিক কার্যকরী কখন হবে, হোয়েন এ টিচার ইউজেস, যখন টিচার কোন টিচিং মেথডটা নিয়ে আলোচনা করবে। দেখো আমি বারবার বলেছি যে টিচিং অ্যাপটিটিউড থেকে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো খুব খুব গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে টিচিং মেথড বা লার্নার ওরিয়েন্টেড মেথড, টিচার ওরিয়েন্টেড মেথড, এগুলো প্রায়শই এগুলো থেকে প্রশ্ন আসে। তো এখানে দেখো লেকচার মেথডে কখনোই একটা ইফেক্টিভ টিচিং হয়ে থাকে না। একজন টিচার শুধু লেকচার দিয়ে যাবে না, এটাতেও নয়। ডেমনস্ট্রেটেড মানে হচ্ছে তিনি ব্যাখ্যা করবেন, এটাতেও খুব একটা অধিক ইফেক্টিভ হয় না। ডেমনস্ট্রেট করা, অর্থাৎ আমি কোনো ম্যাপ নিলাম, ম্যাপটাকে দেখিয়ে যাচ্ছি, তারপরে একটা টিচিং এড নিলাম, সেটা নিয়ে আমরা ভালো করে ব্যাখ্যা করে যাচ্ছি, শুধু ব্যাখ্যা করলে হয় না। ইফেক্টিভ টিচিংয়ের জন্য স্টুডেন্টদেরকেও খুব ভালোভাবে ইন্টারেক্টিভ হতে হয়। তাই আমরা ডাইরেক্ট ইনস্ট্রাকশনও হই না, তাহলে এটা হবে ইন্টারেক্টিভ লার্নিং, যেখানে টিচার এবং স্টুডেন্ট একেবারে একটা কিছু বুঝতে পারছে না, স্টুডেন্ট প্রশ্ন করবে, টিচার সেটাকে ভালো করে অ্যানালাইজ করাবে, অর্থাৎ ইন্টারেক্টিভ টিচিং হচ্ছে মোস্ট ইফেক্টিভ। নেক্সট চলে আসি
কোশ্চেন নাম্বার 8, ডাইরেক্ট ইনস্ট্রাকশন। একটু আগে পেলাম ডাইরেক্ট ইনস্ট্রাকশন এই অপশানে। তো বলছে এই ডাইরেক্ট ইনস্ট্রাকশন এটা মানে কি, এখানে লিডার কি করে, যে ধরো টিচার হতে পারে, তিনি সামনে দাঁড়িয়ে থাকে, কাদের সামনে, টিচার স্টুডেন্টদের সামনে দাঁড়িয়ে থাকবে, বা যারা ট্রেনিং থাকবে তাদের সামনে দাঁড়িয়ে থাকবে, এবং তারপরে তিনি ডেমনস্ট্রেট করবেন, তাই না? এটা হচ্ছে একটা ডাইরেক্ট ইনস্ট্রাকশন। তো ডাইরেক্ট ইনস্ট্রাকশন বলছে ডাইরেক্ট ইনস্ট্রাকশনস ইজ এ টিচিং স্টাইল, একটা হচ্ছে টিচিং স্টাইল ইন হুইচ, যেখানে কি হয়ে থাকে, টিচার অ্যান্ড স্টুডেন্টস আর অ্যাক্টিভলি এনগেজ। নো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা কিন্তু একেবারে পাতি কোশ্চেন হয়ে গেল, মানে সামনের প্রশ্নের জন্য পুনরাবৃত্তি। টিচার ইজ অ্যাক্টিভলি এনগেজ, ভেরি গুড। এখানে টিচার কিন্তু অ্যাক্টিভলি এনগেজ থাকছে, স্টুডেন্টস আর অ্যাক্টিভলি এনগেজ, নো ওয়ে। এখানে স্টুডেন্টসরা অ্যাক্টিভলি কী করে থাকবে, টিচার সেন্টার, টিচার ইনস্ট্রাক্টেড করছে, এখানে টিচার ইজ অ্যাক্টিভ। বলছে নাইদার টিচার নর স্টুডেন্টস আর অ্যাক্টিভলি এনগেজ, নো নো নো, টিচার তো এখানে ইনভলভ থাকছেন, তাই এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে টিচার ইজ অ্যাক্টিভলি এনগেজড। ওকে, নেক্সট প্রশ্ন যাই। কোশ্চেন নাম্বার 9 কি বলছে, যে লিস্ট 1 লিস্ট 2 বলেছে এখানে। না, তোদের ক্লাস আমি যাচ্ছি, করাবো। হ্যাঁ, ওকে, সরি ফর দ্য ডিস্টারবেন্স। নেক্সট, লিস্ট 1 লিস্ট 2 বলছে কোলাবোরেটিভ লার্নিং, দ্বিতীয় বলছে জুরিসপ্রুডেন্সিয়াল ইনকোয়ারি, ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ, অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এবারে এখানে তাদের প্রবক্তা এবং তাদের ডেফিনেশন দিয়ে রয়েছে। তো এখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে, এখানে কিন্তু টোটাল কিন্তু 5টি অপশান রয়েছে, তো এখানে 4টি 5টি, তার মানে একটা এক্সট্রা হবে। তো আমাদের খুব মেন্টালি স্ট্রং হয়ে কিন্তু এগুলোকে করতে হবে। দেখো, কোলাবোরেটিভ লার্নিং মানে এই লার্নিংটা আমরা বলতে পারি যে কোলাবোরেটিভ মানে কি, একসাথে অনেক স্টুডেন্ট একসাথে পড়াশোনা করছে, কোলাবোরেটিভ। তো আমরা এটা কিন্তু কমিউনিকেশনে যদি চলে যাও, যদি একের সাথে অন্যের যখন কথোপকথন হয় তাকে কি বলি, ইন্টারপার্সোনাল, তাই না? তো এই টার্মটির সাথে কোলাবোরেটিভের সাথে ইন্টারপার্সোনাল টার্মের পুরোপুরি মিল রয়েছে, তাই দেখো ইন্টারপার্সোনাল অ্যাফিলিয়েশন। তাহলে 3 এটা হচ্ছে 3 চলে গেল, তাহলে আমি এখানে 3 পাশে 1 লিখলাম, এ লিখলাম। তারপরে দেখো জুরিসপ্রুডেন্সিয়াল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ল রিলেটেড ইনকোয়ারি, আর এই ল রিলেটেড ফিলোসফি রিলেটেড ইনকোয়ারি কিন্তু আমরা পেয়েছি সক্রেটিসের ডায়ালগে, তাই এটা কিন্তু অপশন এ। তাহলে আইটা হচ্ছে বি, ক্লিয়ার? আইটা হচ্ছে বি। তারপরে হচ্ছে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ। আচ্ছা, ইনস্ট্রাকশন মানে কি, নির্দেশ দেওয়া। ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ আমরা একটু পরে আসছি, আমরা এরপরেরটা ক্লিয়ারলি করে দিই। অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অর্থাৎ শিক্ষা যখন আমরা গ্রহণ করি বা শিখছি, তখন আমরা কিন্তু কিছু একটা পরিমাপ করি। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে টিচিংয়ের একটি স্টেজ, যেটাকে বলা হয় প্রোঅ্যাক্টিভ স্টেজ। ওকে, তো চলে যাই, অপশন ডিটা হচ্ছে 2, তাহলে T2 হচ্ছে অপশন ডি। ওকে, এবারে আমি এটাকে ছাড়লাম, দুটোর মধ্যে কোনটা হবে একটু কনফিউশন রয়েছে। আমি স্টাডি করছিলাম কোয়েশ্চেনটাকে, আমি দেখছিলাম যে এটার মধ্যে ক্রিয়েটিভিটি নিয়ার অ্যাবাউট হবে এবং তারা ক্রিয়েটিভিটিটাকে দিয়েছে। তো আমি চাইছি না আমাদের যখন 2-3টে যখন অপশন বেরিয়ে যায়, তাহলে আমরা যদি কোয়েশ্চেন অ্যান্সারটাকে সলভ করি তাহলে কিন্তু বেরিয়ে আসে। তো দেখা যাক আমাদের এটা বি কোথায় হয়েছে, এটা বি মানে হচ্ছে এটা 1 কোথায় হয়েছে, কোথায় গেল, এটা 3 কোথায় হয়েছে, তাই না? এটা কোথায় 3 হয়েছে, দেখো এটা 3 হয়েছে, এখানে রয়েছে। ওকে, তারপরে দেখে নিই, 2টা ডি হয়েছে, অর্থাৎ ডিটা 2 হবে, ডিটা 2। আচ্ছা, এখানেও তাহলে 2টো যদি জানতাম তাহলে হতো না, 3টা দেখি, 3টা জানলে হয়তো ক্লিয়ারলি হয়ে যেতে পারে। বিটা, অর্থাৎ বিয়েরটা 1 হয়েছে, দেখে নিই বিটা 1 কোথায় হয়েছে, বিটা 1 এখানে হয়েছে, দেখি নিচেরটা হচ্ছে কিনা। এই জায়গায় হেরে গেছে তুমি বাবু, তাহলে আমার অপশান কিন্তু অপশান এ, ঠিক আছে? তার মানে আমার সিটা হচ্ছে 5, দেখে নিই, এই যে সি কিন্তু এই যে ক্রিয়েটিভিটি, তাহলে বোঝা গেল নিশ্চয়ই কত ইজিলি হয়ে গেল। আমার যদি 3টে অপশন জানা থাকে বা 2টো অপশন জানা থাকে, কিন্তু আমি নিয়ার অ্যাবাউট অ্যান্সারের কাছে চলে যেতে পারবো। ওকে, নেক্সট চলে আসি, কোয়েশ্চেন নাম্বার 10। ইন দ্য প্রসেস অফ ইভ্যালুয়েশন, যখন আমরা পরীক্ষার মূল্যায়ন করছি, অ্যাসেসমেন্ট প্রসিডিওর, অ্যাসেসমেন্ট যে পদ্ধতি হয়ে থাকে, সেই অ্যাসেসমেন্ট পদ্ধতিটা কীভাবে হয়ে থাকে, মানে অর্থাৎ আমরা যে ইভ্যালুয়েশন করবো, সেখানে বলছে মেজারমেন্ট অ্যান্ড নন মেজারমেন্ট, অর্থাৎ যেখানে পরিমাপ করবো এবং নন পরিমাপও করবো না। এটা হয়, আমরা পরিমাপ করা হয় অনেক কিছু জিনিস, আবার কিছু পরিমাপ জিনিস
না করাও হয়। আমরা অনেক সময় থিওরিটিক্যাল জিনিসে দেখি, যেরকম আমরা স্কেল দিয়ে কত মিটার কত সেন্টিমিটার মাপি। ওকে, আবার নন মেজারমেন্ট কি, আমরা যখন হিসাব করে দেখি আমরা হাতের রেখা দিয়ে হিসাব করি, কোথায় আবার পেন্সিল দিয়ে করি। তো এইগুলো কিন্তু নন মেজারমেন্ট। মেজারমেন্ট মানে হচ্ছে যেগুলোকে আমি পুরোপুরি লিখে যখন ইউজ করছি সেগুলো আমি কিন্তু লিখবো মিটার সেন্টিমিটার, মেজারমেন্ট। নন মেজারমেন্ট তো ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কিন্তু দুটোই কিন্তু কার্যকরী হয়, অর্থাৎ মেজারমেন্ট অ্যান্ড নন মেজারমেন্টটাও লাগাতে পারি। পরের অপশন দেখি, মেজারমেন্ট অর নন মেজারমেন্ট। আমরা হ্যাঁ মেজারমেন্টটাও কখনো করতে পারি, আবার অথবা নন মেজারমেন্টও করতে পারি। ওকে, তো আমরা দুটোই কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। তো দেখা যাক পরবর্তী কি বলছে, সি মেজারমেন্ট অ্যান্ড অর নন মেজারমেন্ট। ইয়েস, এটা অর্থাৎ অ্যান্ডও দুটো ব্যবহার করে দিতে পারে, কখনো আবার একটা ব্যবহার করে দিতে পারে। এইটা হচ্ছে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার, কারণ এখানে আমাদের দুটো অপশন দিয়ে দিয়েছে। বলছে নাইদার মেজারমেন্ট নর নন মেজারমেন্ট, এটা তো হবেই না, কারণ ইউজ তো করতে হবে, মেজারমেন্ট তো করতেই হবে। কোয়েশ্চেন নাম্বার 11, ইন এনি রিসার্চ, যে কোনো গবেষণার ক্ষেত্রে ইনভলভিং হিউম্যান পার্টিসিপেন্ট, সেখানে যদি কোনো মানুষকে যদি নেওয়া হয় গবেষণার ক্ষেত্রে, মেনটেনিং দ্য কনফিডেন্সিয়ালিটি, এবং সেখানে যদি সেই মানুষটার যদি আমি চরিত্র গোপন রাখি অফ ডাটা, তার কাছ থেকে যে ডেটা নিয়েছি আমি সেটা চরিত্র গোপন করি, তাহলে ওই রিসার্চটা কী হবে, কমন সেন্স, একটা কমন সেন্স ইউজ করা হবে। কমন সেন্স হয়, বাট রিসার্চের ক্ষেত্রে এটাকে কিন্তু রাইট টার্ম নয়, কমন সেন্স রাইট টার্ম নয়। লিগ্যাল কনসিডারেশন, একটা আইনসঙ্গত বিবেচনা, এটা নিয়ার অ্যাবাউট, কিন্তু আমি বলতে পারি না যে এটা লিগ্যাল একটা কনসিডারেশন, একটা বিবেচনা। অ্যান্ড অব্লিগেশন, একটা বিশেষ একটা খারাপ একটা ব্যাপার, একটা অভিযোগগত ব্যাপার। অ্যান্ড এথিক্যাল কনসিডারেশন, এটা হচ্ছে প্রপার টার্ম রিসার্চের ক্ষেত্রে। এথিক্যাল মানে হচ্ছে কোনটা আইনগত, কোনটা এথিক্যাল মানে হচ্ছে আমরা বলতে পারি যে রাইট। তো এথিক্যাল কনসিডারেশন কেন, আমি যদি গবেষণা করছি, গবেষণা করার মতো আমি কোন কোন ব্যক্তিদেরকে আমার রিসার্চের আমি যদি টুল হিসেবে ব্যবহার করেছি, তাদের যদি আমি নিয়ে গবেষণা করি, তাদের যদি তার চরিত্র যদি আমি প্রকাশ করে দিই, তাহলে কিন্তু ভায়োলেট হয়ে যাবে যে এই সমস্ত মানুষগুলো তারা কেমন করেছে, কী করেছে, তাদের কাছে গিয়ে আমরা তার তথ্য জেনে নেবো, করে নেবো, তাহলে রিসার্চটা কিন্তু ভায়োলেট হয়ে যাবে। তাই যাদেরকে আমরা গবেষণা করতে ব্যবহার করে থাকি টুল হিসেবে, তাদেরকে আমি তাদের আইডেন্টিটি কী করবো, গোপন রাখবো। আর এই গোপন রাখার ব্যাপারটাকে বলা হয় এথিক্যাল কনসিডারেশন, নট লিগ্যাল কনসিডারেশন, নট এ কমন সেন্স, এগুলো কিন্তু হবে না। রাইট টার্ম হচ্ছে অ্যান এথিক্যাল কনসিডারেশন। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এক্সক্লুসিভ টু এথনোগ্রাফিক রিসার্চ। এথনোগ্রাফিক রিসার্চ, এই রিসার্চের ক্ষেত্রে এই চারটির মধ্যে কোনটা। তো তোমাদেরকে ভালো করে বলে দিই, এই এথনোগ্রাফিক রিসার্চ, এই এথনোগ্রাফিক রিসার্চটা কী হয়ে থাকে, সাধারণত এটি একটি অ্যানথ্রোপোলজির এটি পার্ট বা সাব পার্ট, যেখানে মূলত একটা সিস্টেমেটিক স্টাডি হয়ে থাকে, বিশেষ করে কোনো কালচার, কোনো সংস্কৃতিকে এটাকে ডিপেন্ড করে করা হয়ে থাকে। তো এক কথাই বলা যেতে পারে যে এথনোগ্রাফিক রিসার্চ হচ্ছে একটা কালচার, একটা সংস্কৃতি নিয়ে। এটা সাধারণত সোশ্যাল সায়েন্সে, যারা আমরা বাংলা ইতিহাস, ইতিহাস বা ইংরেজি সাহিত্য যারা নিয়ে পড়াশোনা করে, তাদের এটা প্রশ্ন আসে। ওকে, তো আমরা এটা বলতে পারি যে ফিল্ড বেসড রিসার্চ এটা নয়, মিক্সড রিসার্চও নয়, এটা হচ্ছে স্টাডি অফ কালচার। ওকে, স্টাডি অফ কালচার, কন্ডাক্টেড ইন ন্যাচারাল সেটিং, এটাও নয়, স্টাডি অফ কালচার। এথনোগ্রাফিক, এইখান থেকে টার্মটি এসছে এথনিক। দেখো বিভিন্ন রকম পোশাক নাম হয়ে থাকে, এথনিক ড্রেস। ওকে, এবারে চলে আসি কোয়েশ্চেন নাম্বার 13-এ। কোয়েশ্চেন নাম্বার 13 চলে যাই। ওকে, সরি, আমি একটু জুম করতে ভুলে গেছি, তোমার এবারে তুমি জুম করে দিচ্ছি। ওকে, জুম করে দিচ্ছি, তোমাদের এই কোয়েশ্চেনটা ক্লিয়ার হবে। দেখো বলছে কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে, দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক অফ রিসার্চ, গবেষণার নিচের মধ্যে কোনটি বৈশিষ্ট্য, ফলোয়িং ক্যারেক্টারিস্টিক ইজ নট কমনলি ফাউন্ড, যেটা সাধারণত দেখতে পাওয়া যায় না। কোনটা সাধারণত দেখতে পাওয়া যায় না অ্যাক্রস দ্য ডিসিপ্লিন, কোনটা আমরা গবেষণার ক্ষেত্রে দেখি না। ওকে, দেখো গবেষণার ক্ষেত্রে প্রিসিশন, একেবারে পুঙ্খানুপুঙ্খ সঠিক জিনিসটি কিন্তু থাকে, গবেষণা আমরা দেখতে পাই। অবজেক্টিভিটি, ইয়েস, আমি যখন গবেষণা করছি, গবেষণার ক্ষেত্রে আমার পার্সোনাল অপিনিয়ন বা পার্সোনাল মতবাদ, আমার সাবজেক্টিভ ভিউ আমি সেখানে পোষণ করতে পারি না, এটা কিন্তু একটা রাইট ক্যারেক্টারিস্টিক। ভেরিফায়াবিলিটি মানে হচ্ছে আমি কোনো গবেষণা করছি, গবেষণা করতে করতে আমি যে গবেষণা করছি সেখানে আমার মতবাদটা এমনভাবে উপস্থাপিত করলাম যে যেটা পরবর্তীকালে কেউ এসে সেটাকে আমাকে ভুল প্রমাণ করে দিতে পারে। তো ভেরিফায়াবিলিটি, চেঞ্জেবল যেন না হয়, অর্থাৎ যাচাইযোগ্য আমি যদি রেখে যাই, তাহলে কিন্তু সেটা রাইট গবেষণা হচ্ছে না। অর্থাৎ আমি ইয়েস অর নো বা ইজ ইট ক্লিয়ার অর নট ক্লিয়ার এরকম একটা পয়েন্টে রেখে দিয়ে গেলাম, এটা কিন্তু রিসার্চের একটা পার্টিকুলার কিন্তু নয়, ভেরিফায়াবিলিটি নয়। অর্থাৎ ভেরিফায়াবিলিটি হলে হবে না, রিসার্চ তোমাকে কনফার্ম হতে হবে, তুমি একটা অ্যাজাম্পশন পিরিয়ডে রাখতে পারো না। তাই অপশন সি হচ্ছে নট ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ এটা কোনো চরিত্র নয়।
ইম্পার্সিয়ালিটি অবশ্যই রিসার্চ করার সময় তুমি পার্সোনাল এলিমেন্ট রাখবে না। ইম্পার্সোনালিটি মানে হচ্ছে তোমার ওয়ার্ক, তুমি যেটা রিসার্চ করলে সেখানে তুমি করেছো ঠিকই, কিন্তু তুমি তার পার্ট নয়। তুমি সেটাকে করেছো, কিন্তু তুমি করে দেওয়ার পরে, তোমার রিসার্চ হয়ে যাওয়ার পরে ওটা একটা রিসার্চের একটা বড় একটা ফাউন্ডেশনের মধ্যে ঢুকে গেলো, তুমি সরে এলে, ঠিক আছে? এটাকে বলা হয় ইম্পার্সিয়ালিটি। অর্থাৎ আমি এখানে কাউকে আমি পার্সিয়ালিটি করছিলাম, অর্থাৎ আমি এখানে কোনো এলিমেন্ট, আবার এটাও এরকম এটাও হতে পারে যে আমি কোনো কাউকে আমি পার্সিয়ালভাবে আমি সাজেস্ট করছি না, বা কোনোকে আমি যে এটাকে পজিটিভ মানছি না, পার্সিয়ালিটি দেখাচ্ছি না, কোনো কারোর প্রতি আমার ঝোঁক দেখাচ্ছি না। অর্থাৎ এটা রিসার্চের একটি বৈশিষ্ট্য। তাহলে এখানে কোনটি বৈশিষ্ট্য নয়? ভেরিফিয়েবিলিটি। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন আসা যাক, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 14। রাইটিং এ রিসার্চ প্রপোজাল। একটা রিসার্চ প্রপোজাল করতে গেলে আমরা এদের মধ্যে কোনটিকে ব্যবহার করব? ওকে, তো ভালো করে এটাকে বুঝে নাও। দেখো, রেফারেন্সেস, আমরা প্রায়শই এই রেফারেন্সেস কোথায় দেখি? সাধারণত আমরা রিসার্চ আর্টিকেল, কোনো পার্টিকুলার কোনো বই যেটা চ্যাপ্টার ওয়াইজ যেটা লেখা হয়েছে এবং সেখানে শেষে দেখবে রেফারেন্সেস বলে লেখা থাকে। তো সাধারণত রিসার্চ জার্নাল যেগুলো মূলত আমরা দেখবো যে যেগুলো ডাইরেক্টলি সেগুলো কী করে, সাইট করে। অর্থাৎ মনে করো আমি একটা রিসার্চ জার্নাল বা আর্টিকেল লিখছি, সেখানে আমি কোনো একজন রিসার্চার, তিনি রিসার্চ করে গেছেন, তার রিসার্চের যে আইডিয়াটাকে আমি এখানে পুট করেছি, তখন তার সেই পার্টিকুলার টার্মটাকে লিখেছি এবং রেফারেন্সে গিয়ে তাকে ডাইরেক্ট সাইট করছি। অর্থাৎ রেফারেন্স হচ্ছে মূলত ডাইরেক্ট সাইটেশন। ক্লিয়ার? তো এখানে এটা রিসার্চ প্রপোজাল, গবেষণার যে খসড়াপত্র, অর্থাৎ পিএইচডি করতে গেলে একটা রিসার্চ প্রপোজাল বানাতে হয়, সেখানে কিন্তু রেফারেন্সেস থাকে না। সেখানে রেফারেন্সেস থাকবে না, কারণ আমি এখানে ডাইরেক্টলি কোনো রিসার্চ খসড়া বা রিসার্চ আর্টিকেলকে আমি সাজেস্ট করতে পারি না। রিসার্চ প্রপোজাল করার সময় আমরা সাধারণত বুককে ফলো করব, নট রিসার্চ আর্টিকেল। ঠিক আছে? কারণ তুমি বড় একটা গবেষণা করতে যাচ্ছ, গবেষণা করার সময় তোমার কোনো রিসার্চ আর্টিকেলকে ফলো করলে হবে না। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। ফুটনোটস কী হয়ে থাকে আমরা সাধারণত দেখে থাকি যে প্রত্যেক বইটিতে আমরা ফুটনোটস থাকে। ফুটনোটস কেমন দেখবে, একটা পার্টিকুলার পেজে অনেক টেক্সটে আমরা দেখি যে টেক্সটের পাশে কোনো ওয়ার্ডের পাশে এক লেখা থাকে, কোনো ওয়ার্ডের আমার এইখানে যে ইউজেস লেখা রয়েছে, ইউজেসের পাশে কোথাও এক লেখা দেখতে পারে, তার নিচে দেখবে সেই এক দিয়ে পার্টিকুলার সেটা ডেসক্রিপশন রয়েছে। তো এগুলোকে বলা হয় ফুটনোটস। তো এটা কিন্তু রিসার্চ প্রপোজালে এটাও থাকে না। তাহলে যেরকম রেফারেন্সও থাকলো না, ফুটনোটসও থাকে না। এন্ড নোটস কি? আমরা এই যে এক বললাম, অনেক সময় এই একটা বইয়ের সেই পাতার নিচে না থেকে একেবারে শেষে, অর্থাৎ যে রিসার্চ আর্টিকেল বা রিসার্চ যে আমরা চ্যাপ্টারটা পড়ছি বুকের, সেই চ্যাপ্টারটার শেষে দেখবে নোটস বলে 1 2 3 4 করে এরকম লেখা থাকে। এগুলো হচ্ছে এন্ড নোটস, যেটা রিসার্চ প্রপোজালেও থাকে না। তো থাকে কোথায়? রিসার্চ প্রপোজালে থাকে বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি হচ্ছে সেম লাইক রেফারেন্সের মতো বিবলিওগ্রাফি। তবে এখানে কি, এখানে সাধারণত যে আমরা আর্টিকেল ইউজ করতে পারি, বই ইউজ করতে পারি, যা কিছু ব্যবহার করছি আমার রিসার্চ প্রপোজালটা তৈরি করার জন্য, অর্থাৎ রিসার্চ প্রপোজালটা তৈরি করার জন্য আমি যদি কোনো ম্যাগাজিন থেকেও তথ্য নিয়েছি, সেই তথ্যগুলো সব বুক হতে পারে, তারপরে তোমার আর্টিকেল হতে পারে, তারপরে আর কি হতে পারে, আরও বিভিন্ন রকম যে সমস্ত তথ্যগুলো আমরা নিয়েছি, সেগুলো কিন্তু বিবলিওগ্রাফিতে কিন্তু আমরা অনায়াসে ইউজ করতে পারবো। ওকে, তো বিবলিওগ্রাফিতে, অর্থাৎ রিসার্চ প্রপোজালে আমরা সাধারণত বিবলিওগ্রাফি করে থাকি। তবে দুটোর মধ্যে যদি আমরা রেফারেন্স এবং এই দুটোর মধ্যে যদি আমরা সিমিলারিটি খুঁজতে চাই, তাহলে আমরা দেখব যে এই যখন আমরা করা হয়, দুটোই কিন্তু অর্ডারলি করতে হয়, অ্যালফাবেটিক্যালি কিন্তু এগুলোকে A B C D এরকম করে সাজিয়ে আসতো, অথবা প্রথমের দিকে A থাকবে, B থাকবে, C, এরকম রেফারেন্সের ক্ষেত্রেও তোমরা দেখে থাকবে। এটা ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার, আমরা এবারে 15-এ চলে আসি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিকোয়ার্ড? কোনটার প্রয়োজনীয়তা নেই ফর রিসার্চ ইন দ্য ডিজিটাল হিউম্যানিটিজ? ডিজিটাল হিউম্যানিটিজে যখন আমরা রিসার্চ করছি, কোনটার প্রয়োজন নেই? দেখো, প্রথমে বলছে ওয়ান মানে হচ্ছে কি বলছে, কম্পিউটার লিটারেসি। অবশ্যই প্রয়োজন আছে, তাই না? কম্পিউটার সম্পর্কে তুমি জ্ঞান থাকবে না, তাহলে তো এটা কী করে তুমি ডিজিটাল হিউম্যানিটিজ করতে পারবে? তাহলে এটা আমরা বলতে পারি হ্যাঁ, অবশ্যই প্রয়োজন। তো এটা আমাদের কিন্তু নট রিকোয়ার্ড চেয়েছে, তাহলে এটা রাইট অ্যান্সার নয়। ওপেন অ্যাক্সেস ডাটাবেসেস, অর্থাৎ ডিজিটাল হিউম্যানিটিজে ওপেন অ্যাক্সেস ডাটাবেস থাকবে। অর্থাৎ তুমি ধরো কাজ করতে চলেছো, রিসার্চ করতে চলেছো, গবেষণা করতে চলেছো, তুমি যদি না জেনে থাকো যে তুমি যেটা টপিক নিয়ে ভাবছো ওই টপিকটা নিয়ে আগে রিসার্চ হয়ে গেছে, গবেষণা হয়ে গেছে,
তাহলে তুমি তো সেটা যখন করতে শুরু করে দেবে, তখন দেখবে মাঝপথে গিয়ে বা যখন রিসার্চ হয়ে যাবে দেখবে তুমি যেটা রিসার্চ করছো সেটা অলরেডি কেউ রিসার্চ আগে থেকেই করে ফেলেছে। তাই জন্য যখন গবেষণা হয়ে যায় সেই তোমার গবেষণাপত্রটাকে আপলোড করতে হয়, যেটা পরে কেউ সেটাকে চেক করতে পারে, অর্থাৎ ওপেন অ্যাক্সেস ডাটাবেস অবশ্যই থাকা উচিত। তাহলে এটাও আনসার হলো নট রিকোয়ার্ড বলেছে। স্পেশালাইজড নলেজ অফ কম্পিউটার ল্যাঙ্গুয়েজেস, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমাকে বিশাল জ্ঞান রাখতে হবে না, না। রিসার্চের জন্য কম্পিউটার টার্ম আমি জানবো কেন? আমি কেন জানতে যাব ALUর ফুল ফর্ম কি? আমি কেন জানতে পাবো C++ কি? কেন জানতে চাইবো HTML বা এগুলো সম্পর্কে আমি জানতে চাইবো কেন? অর্থাৎ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার দক্ষতা না থাকলেই চলবে। ক্লিয়ার? রিসার্চের ডিজিটাল হিউম্যানিটিজ ক্ষেত্রে আমার কম্পিউটার লিটারেসি থাকলে হবে, মোটামুটি ওপেন অ্যাক্সেস ডাটাবেস থাকতে হবে, টেক্সট অ্যানালিসিস ক্ষমতা থাকতে হবে। এটা অর্থাৎ নট রিকোয়ার্ড হচ্ছে এটাই। ক্লিয়ার? বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 15, আমরা এবারে 16 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স, সঠিক সিকোয়েন্সটাকে এখানে বার করতে হবে। অ্যামাং দ্য ফলোয়িং 4 অ্যাক্টিভিটিস, 4টি অ্যাক্টিভিটিস দিয়েছে রিসার্চের, এবং সেই 4টি অ্যাক্টিভিটিসের যাদের সিকোয়েন্স করতে হবে। ইন্ডিকেট ইউর অ্যান্সার বাই সিলেক্টিং কারেক্ট কোড। দেখো খুব ইন্টারেস্টিং একটা রিসার্চ, যারা গবেষণা করতে চলেছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছি কনক্লুশন মানে হচ্ছে আমরা উপসংহার বলি, তারপরে হচ্ছে লিটারেচার রিভিউ, তারপরে ইউটিলিটি। লিটারেচার রিভিউ হচ্ছে সাধারণত তুমি যে পার্টিকুলার ওয়ার্কটা নিয়ে কাজ করে, পার্টিকুলার বিষয় নিয়ে তুমি যদি গবেষণা করতে চলেছো, সেই গবেষণা করার জন্য তুমি কোন কোন বই পড়াশোনা করেছো বা সেই রিলেটেড কী কী বই আছে সেগুলো পড়াশোনা করেছো, সেগুলো বলা হয় লিটারেচার রিভিউ। ইউটিলিটি মানে হচ্ছে কার্যকারিতা, ফাইন্ডিংস মানে হচ্ছে অবশেষে তুমি কি খুঁজে পেলে। তো সব থেকে ইজি জিনিস, আমরা কিন্তু এরকম একটা প্রশ্ন একটা 2015 সালে পেয়েছিলাম, যেখানে প্রথম আমরা করতে হয়েছিল লিটারেচার রিভিউ, কিন্তু এখানে একটা জিনিস এক্সট্রা দিয়েছে, এই ইউটিলিটি জিনিসটা বুঝতে হবে, উপযোগিতা বা কার্যকারিতা। সাধারণত আমরা যখন গবেষণা করতে যাই, গবেষণা করার আগে আমরা কিন্তু ভালো করে দেখি যে এইটা গবেষণা করলে ভালো হতে পারে। ইউটিলিটি হচ্ছে সেই জিনিসটা, আমি যে প্রথম ভাবনা নিচ্ছি, অর্থাৎ যে স্টেট অফ বিং, এটা ইউজফুল হতে পারে, তাই এটা আমার কিন্তু প্রথম মাথায় আসে। তারপরে আমরা কিন্তু সেই রিলেটেড বই পড়ি, লিটারেচার রিভিউ করি, তারপরে পড়াশোনার পরে মোটামুটি একটা কনক্লুশনে পৌঁছলাম, সমাধানে পৌঁছলাম। অবশেষে সেখান থেকে কি কি পাওয়া গেল, ফাইন্ডিং, যেটাকে আমরা বলি রিসার্চ। তাহলে আমার অর্ডার অনুযায়ী প্রথমে হবে 3, দেখো 3 কোথায় আছে, এই যে 3, তারপরে হবে 2, এই যে 2, তারপরে 1 এবং শেষে 4। বোঝা গেছে? অ্যান্সার নিশ্চয়ই কারেক্টভাবে করতে পারলে ভেরি গুড। এবারে পরবর্তী প্রশ্ন যাই। হুইচ মডার্ন থিওরিটিক্যাল অ্যাপ্রোচ, এই যে নিচে কয়েকটি থিওরিটিক্যাল বা তাত্ত্বিকগত অ্যাপ্রোচ রয়েছে ইন রিসার্চ, গবেষণার ক্ষেত্রে এই যে অ্যাপ্রোচগুলি রয়েছে ইন রিসার্চ, যেটি ভারতে হয়েছে, এই যে রিসার্চগুলি দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে কোনটি ভারতে হয়েছে? দেখো ট্রান্সলেশন স্টাডিজ কিন্তু একটি বড় একটা ব্রাঞ্চ, যেটা মূলত ফ্রেঞ্চ বা ফরাসিতে হয়েছে। ফ্রেঞ্চ, যারা আশা করি বাংলা এবং ইংরেজিতে রয়েছে স্টুডেন্ট, তোমরা ভালো করে এটা করতে পারবে। সাবঅল্টার্ন স্টাডিজ, এটা আনডাউটেডলি ইন্ডিয়াতে হয়েছে। তোমরা নিশ্চয়ই নাম শুনে থাকবে, গায়ত্রী চক্রবর্তী স্পিভক, রণজিৎ গুহ, এরা কিন্তু সাবঅল্টার্ন স্টাডিজের প্রবক্তা। ঠিক আছে? সাবঅল্টার্ন স্টাডিজ হচ্ছে ভারতে। রেস স্টাডিজ বা যেটাকে আমরা বলি যে ব্ল্যাক এবং হোয়াইট নিয়ে, এটা মূলত হচ্ছে ইউনাইটেড স্টেটসের। ওকে, ইউনাইটেড স্টেটস, তোমরা নিশ্চয়ই মনে আছে আমেরিকান সিভিল ওয়ার, রেস স্টাডিজ হচ্ছে ওইখানে। এথনিক স্টাডিজ, এথনিসিটি আমরা যেটাকে বলে থাকি, যে এই যে একটু আগে আমরা বলছি কালচার রিলেটেড, এটা হয়েছিল সান ফ্রান্সিসকো থেকে। হ্যাঁ, সান ফ্রান্সিসকো। তাহলে আমরা এখানে রাইট অ্যান্সার পেয়ে গেছি, সাবঅল্টার্ন স্টাডিজটি হচ্ছে একমাত্র যেটা হচ্ছে ইন্ডিয়াতে। তাহলে বোঝা গেছে 17 প্রশ্ন উত্তর। এবারে চলে যাই পরবর্তী প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন 18 থেকে প্রশ্ন, দ্য বেস্ট টাইপ অফ কমিউনিকেশন, সব থেকে ভালো কমিউনিকেশন যেটা হচ্ছে বেস্ট টাইপ অফ কমিউনিকেশন অ্যামাং পিপল অফ ইকুয়াল স্ট্যাটাস, ইকুয়াল সমন্বয় হায়ার এডুকেশনে হচ্ছে। তো সেই কমিউনিকেশনকে কি বলবো? বলছে ডায়াগোনাল কমিউনিকেশন। না, ডায়াগোনাল কমিউনিকেশন হচ্ছে কি, যখন টিচার স্টুডেন্ট দুটো আলতা, স্টুডেন্ট হচ্ছে একই গোত্রীয়, টিচার হচ্ছে তার থেকে উঁচু গোত্রীয়, তখন টিচার যখন দেখতে পারে স্টুডেন্টের মধ্যে কোনো সমস্যা তারা বুঝতে পারছে না, তখন তাকে বোঝানোর চেষ্টা করছে, যে হচ্ছে ডায়াগোনাল রোগ নির্ণয় করা মতন বলা হয়। হরাইজন্টাল মানে হচ্ছে সমান্তরাল, হরাইজন্টাল মানে হচ্ছে দিগন্ত রেখা, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। হরাইজন্টাল মানে হচ্ছে ইকুয়াল স্ট্যাটাস, স্টুডেন্টের সাথে স্টুডেন্টের, তারপরে ধরো
দেখা যাচ্ছে টিচারের সঙ্গে টিচারের, এগুলো হচ্ছে হরাইজন্টাল কমিউনিকেশন। এগুলো কিন্তু পাতি কোশ্চেন, এগুলো আর কি আলোচনা করব। ক্রস একই রকম, ক্রস মানে হচ্ছে টিচারের সাথে স্টুডেন্টও হতে পারে, আবার স্টুডেন্টের সাথে টিচারের, এরকম ক্রস কালেকশন। তো এটাও আমাদের কিন্তু হচ্ছে না, কারণ ইকুয়াল চেয়েছে, ইকুয়াল এখানে ভার্টিক্যাল তো লম্বালম্বি, অর্থাৎ একটা একটা কলেজের বা একটা ইউনিভার্সিটি তার যদি সিট থেকে থাকে প্রিন্সিপাল আর নিচে ধরো কি থাকে কোনো ধরো গ্রুপ ডি কর্মচারী, এদের সাথে যখন কথোপকথন হচ্ছে ভার্টিক্যাল, অর্থাৎ উঁচু থেকে নিচে, তো এগুলো হচ্ছে না, আমাদের কিন্তু হচ্ছে হরাইজন্টাল কমিউনিকেশন। নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 19। টিভি চ্যানেল লঞ্চড ফর কভারিং অনলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সাবজেক্টস, কোনটা ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির ক্ষেত্রে করা হয়েছে? দেখো এটা খুবই ইজি প্রশ্ন। একলব্য, একলব্য জানো নিশ্চয়ই, একলব্য হচ্ছে কে ছিল? দ্রোণাচার্যের শিষ্য ছিল, তো সেইখানে টেকনোলজি নিয়ে, ইঞ্জিনিয়ারিং নিয়ে, তবে এটা তো আমরা আমাদেরকে ফ্যাক্ট বেসিস আলোচনা করতে হবে। দেখো এই যে জ্ঞান দর্শন, এটা মূলত হচ্ছে স্কুল, তারপরে তোমাদের কলেজ, ইউনিভার্সিটি রিলেটেড যে সমস্ত স্টাডি হয়ে থাকে, এটা নিয়ে এখানে তারা ডিসকাশন করে, জ্ঞান দূরদর্শন। ঠিক একই রকমভাবে ব্যাসও কিন্তু সেই একই রকমভাবে তারা কিন্তু এই মূলত ডিগ্রি কোর্সগুলো নিয়ে তারা কিন্তু এখানে সম্প্রচারিত করে থাকে, তাই পড়ানো হয়ে থাকে। একলব্য হচ্ছে একটি চ্যানেল যেখানে ইঞ্জিনিয়ারিং নিয়ে হয়ে থাকে। আর কিষানটা কি? কিষানটা হচ্ছে এগ্রিকালচার নিয়ে, অর্থাৎ কৃষিকালচার, কৃষিজ জিনিস নিয়ে তারা কিন্তু আলোচনা করে থাকে। ক্লিয়ার? এবার কোয়েশ্চেন নাম্বার 20 যাই। কি বলছে? ফাইন্ড দ্য মিসিং নাম্বার ইন দ্য মেনটেনিং দ্য রুল গিভেন বিলো। তো এখানে রুলের মধ্যে কোনো একটা নিয়মের মধ্যে রয়েছে, খুবই ইজি। দেখো 1 4 1 × 4, 1 4 কত হচ্ছে? 4। প্রথমে ডিজিট কত রয়েছে? 1, প্লাস 1 করো ইজিক্যাল টু 5 পেয়ে পাবে। এবারে সেই একই রকম পদ্ধতি 2 × 5, 2 5 10, প্লাস সামনের ডিজিট কত রয়েছে? 2 রয়েছে, 2 করো ইজিক্যাল টু 12। দেখো পেয়েছি 12, এখানে 5 পেয়ে গেছি। সেরকম 3 × 6, 3 6 18, প্লাস সামনের ডিজিট 3, কত হচ্ছে? 18 3 21। এবারে 12 9, 9 × 12 কত হচ্ছে? 108, যুক্ত প্রথম ডিজিট কত রয়েছে? 9, তাহলে 109 8 117। দেখো আমাদের রাইট অ্যান্সার আছে কিনা অপশন, এই যে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। খুবই ইজি। নেক্সট চাই, বলছে অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট, নিচে কিছু স্টেটমেন্ট রয়েছে, দেয়ার আর 2 স্টেটমেন্ট বোথ অফ হুইচ ক্যানট বি ট্রু, মানে দুটো স্টেটমেন্ট এমন আছে যেটা কোনোভাবে সত্য হতে পারে না। তো কোনগুলো দেখে নিই। হুইচ আর দিস 2 স্টেটমেন্ট? বলছে ডাইনোসর বিকেম এক্সটিংক্ট ইন দ্য ক্রেটেশিয়াস টু প্যালেলিথিক ইরা। হ্যাঁ, ডাইনোসর কিন্তু বিলুপ্তি হয়ে গেছে এই যুগে, এটা কিন্তু ঠিকই কথা বলেছে। দ্বিতীয় বলছে ডাইনোসর ওয়ার ডেস্ট্রয়েড, ডাইনোসরগুলো ধ্বংস হয়ে গেছে আফটার দ্য ইনভেনশন অফ গান পাউডার, গান পাউডার যখন হলো তখন, এই বাবা অনেক পরে, গান পাউডার হচ্ছে 1605 নাগাদ, এটা তো অনেক দেরি, ডাইনোসর কবে আগে বিলুপ্তি হয়ে গেছে, তাহলে এটা হবেই না কোনো মতোই। তারপরে নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট অপশন বলছে ডাইনোসর ফেলড টু অ্যাডপ্ট ইনটু এনভায়রনমেন্টাল চেঞ্জেস। হ্যাঁ, তারা যে অভিযোজন করতে পারেনি, পরিবেশের পরিবর্তনে তারা কিন্তু অভিযোজন করতে পারেনি, তাই তারা বিলুপ্ত হয়ে গেছে। ঠিকই বলছে এটা। বলছে ডাইনোসর মাইট হ্যাভ সেভড, ডাইনোসরকে বলা বলছে যে তাদেরকে রক্ষা করা যেতে পারতো ইফ দে হ্যাড বিন প্রোটেক্টেড ইন জু, তাদেরকে যদি চিড়িয়াখানায় যদি রাখা হতো। না, তাদেরকে চিড়িয়াখানায় রাখবে কী করে? তাহলে আমাদের বলা যেতে পারে 1 এবং 3। দেখো অপশান কোনটা কোনটা রয়েছে যেটা হচ্ছে ভুল হচ্ছে। 3 বলছি, 1 নয়, কোনটা এখানে বলেছি ক্যান নট বি ট্রু। তাহলে এই যে 2 এবং 4 অপশন কোথায় রয়েছে? দেখো 2, এই যে অপশন বি, আমাদের অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি। তার এই জন্য হচ্ছে 2 and 4 হচ্ছে আর নট ট্রু। ওকে, এবার আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 24 কি বলেছে দেখে নেওয়া যাক। 24 একটা গণিত দিয়েছে, বলছে প্রজেক্টেড অ্যাভেলেবিলিটি অফ ডিমান্ড ফর সেলস 2004 থেকে 2005, 2015 থেকে 2011 থেকে 2012। তো এই টন মেট্রিক টন আমরা বলি, টনে দিয়েছে। 2004 থেকে 2005 এখানে ডিমান্ড দিয়েছে, এবার 2011-12 থেকে ডিমান্ড দিয়েছে। তো এখানে ডিমান্ড কত দিয়ে, অ্যাভেলেবিলিটি এবং ডিমান্ড দিয়ে তারা এখানে একটা দিয়েছে। আমি কিন্তু মিনিমাইজ করছি, ছোট করছি, তোমরা একটু জুম করে দেখবে। তো দেখো যেহেতু গণিত রয়েছে সমাধান করতে হবে, তো তাই আমি করলাম এটা। তো দেখতে পাচ্ছি শেপ, আকৃতি নিয়ে, ফ্ল্যাটস এবং রেলওয়ে ম্যাটেরিয়াল নিয়ে রয়েছে। ওকে, ফ্ল্যাটের তো হোয়াট পার্সেন্টেজ গ্রোথ ইজ ইন দ্য ডিমান্ড ফর রেলওয়ে মেটেরিয়াল? তো রেলওয়ে মেটেরিয়ালের গ্রোথ দেখতে বলেছে,
ওভার দ্য 8 ইয়ার পিরিয়ড, 8 ইয়ার পিরিয়ডে, অর্থাৎ 2004-05 এবং 2011-12। তো দেখো 2005 থেকে যদি হিসাব করে 2005, 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ এই যে এইখান থেকে এই যে এত সাল অবধি কত গ্রোথ হয়েছে তা আমাদেরকে পার্সেন্টেজে বার করতে বলেছে। গ্রোথ পার্সেন্টেজ এই দেখতে পাচ্ছ যে হোয়াট পার্সেন্টেজ দিয়েছে। তো আগে ভালো করে দেখে থাকতে হবে যে ডিমান্ডটা 2011-12-তে কত হয়ে গেছে, 450 হয়েছে, আর ছিল কত, 400 ছিল। তাহলে কত বাড়লো, তাহলে 450 থেকে 400 বিয়োগ করলে আমাদের কিন্তু কত বেড়েছে, তাহলে 50 বেরিয়েছে। তাহলে এই 50টাকে 50% করতে হবে। তো 50% কার, 50% অফ যত আগে কত ছিল 400 গুণিতক পার্সেন্টেজের জন্য 100। তো এটাকে ক্রস কাল করো, 2 শূন্য কেটে গেল, 4, 12, 12 4 48, পড়ে থাকলো 2, তাহলে 0.20, 4 5 20, 12.5 ক্যালকুলেশন করে দেখো 12.5 হবে। দেখো হয়েছে কিনা, এই যে 12.5, সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট যাই। নেক্সট প্রশ্ন কি বলছে, যে বলছে দ্য লেটার অফ দ্য ওয়ার্ড র্যাক্টর আর ইন ডিসঅর্ডার। র্যাক্টরটাকে ওলট পালট করে লেখা রয়েছে। ইফ দে আর অ্যারেঞ্জ, তাকে যদি আমরা অ্যারেঞ্জ করি প্রপার অর্ডারে, তাহলে একটা ভেজিটেবলের নাম আসবে, নেম ভেজিটেবল হবে। তো এটা কোনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট লেটার অফ দ্য ওয়ার্ড। তো আবার প্রথম এবং শেষ দিয়ে দিয়েছে। তো প্রথমে কি বলেছে আমরা দেখতে হবে, যদি এটা দেখো র্যাক্টর ভালো করে দেখো, এটা কিন্তু এটা তোমরা নিশ্চয়ই জানো, এই ক্যারট গাজর আসবে। ভালো করে দেখো, দেখো দুটো আর রয়েছে, এখানে দুটো আর আছে, এবারে একটা সি আছে, এ আছে, ও আছে, টি আছে। তো এখানে দেখো সি এলো প্রথমে ভেজিটেবল, এটা ভেজিটেবল ক্যারটের প্রথমে সি এবং শেষে টি। ওকে, এসছে, বোঝা গেছে। তাহলে আমাদের অপশন হবে কোনটা, অপশন হবে এই যা আবার কাজ করছে না। তো অপশন হবে এখানে সিটি, উড়ে গেছে। আমি আবার আনাবো, দেখি কোথায় গেল, জাস্ট ওয়েট, সরি ডিয়ার ফ্রেন্ডস। 2018 সালের প্রশ্ন, এই যে নো, কোথায় গেল, 2018 সালের এই প্রশ্নটা করছিলাম, তাই তো। তাহলে আমার কি হলো, অ্যান্সার হয়েছিল ক্যারট। তাহলে প্রথম সি আর টি দেখো এই যে অপশন বিতে রয়েছে। সরি ফর দ্য ডিস্টারবেন্স। আর দুটো প্রশ্ন করব আমি, কারণ আমি এটাতে 50টি মোট প্রশ্ন রয়েছে, আমি এখানে দুটো আমি লেকচারে কমপ্লিট করবো, তাই তোমাদের একটা টাইম নিয়ে নিচ্ছি। এই দেখো এবার রয়েছে 3 স্কোয়ার রয়েছে, 3টা স্কোয়ার ড্রন রয়েছে, 3টা বর্গক্ষেত্র রয়েছে। তাদের মধ্যে দেখো এবার প্রশ্ন কি বলেছে, যে ফ্রম দ্য অ্যাবাভ ফিগার ফাইন্ড দ্য মিসিং ভ্যালুজ। মিসিং ভ্যালুটাকে বার করতে হবে ইন দ্য মিডল অফ দ্য স্কোয়ার। মিডল স্কোয়ারটাতে এটাতে রয়েছে স্কোয়ার, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোইং। এখানে একটা স্পেস রয়েছে, এখানে একটা স্পেস রয়েছে। তো এই অ্যান্সারটা বার করতে হবে। দেখো আমরা যদি একটা স্কোয়ার দেখি, এটা একটা স্কোয়ার, তো এই স্কোয়ারটাতে ভ্যালু দেখতে পাচ্ছি 9 কত হচ্ছে 18 আর 6 মিলে 24 হচ্ছে। তো এখানে দেখি এটাও সেম হচ্ছে নিশ্চয়ই। দেখো 9 9 18, 18 6 24। তবে এখানে দেখতে পাচ্ছি এইটাতে মাত্র 3 3 6 6 12 আছে, মানে আমার আরও 12 চাই। তো 12 হলে এটা যদি 6 নেই, এটা 6 নেই, দেখো 6 6 12, 12 12 24। তাহলে দুটো সেম নিতে হবে আমাদের। দেখো এখানে আমাদের অপশান রয়েছে কিনা, এই যে সির দাগে 6 6 রয়েছে। ইজি, এগুলো খুবই ইজি, একটু মাথা ঘাটালেই হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই আমার থেকে হয়তো অনেক আগে করে ফেলেছো এই অ্যান্সারটা। নেক্সট, এবারে আমরা 25 কোশ্চেনটা করে নিয়ে আমরা আজকে কোশ্চেন আলোচনা শেষ করব। তো বলছে মেশিন, যদি মেশিনকে লেখা হয়ে থাকে 19 7, এই যে এরকম, এগুলো এলে তোমরা প্রথমে কী হয়ে না, ঘাবড়ে যাও, কিন্তু কিচ্ছু নেই। তোমরা কিন্তু একটা কাজ করবে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এগুলো লিখে ফেলবে। তারপরে সবথেকে ইজি হচ্ছে 1 2 3 4 5, এটা হচ্ছে 5 নম্বর, 6 7 8 9 10, 6 7 8 9 10, যে 11 12 13 14 15 16 17 18 19 20, 16 17 18 19 20, 21 22 23 24 25,
এই 5, 10, 15, 20, 25 এটা মাথায় রাখবে। তো দেখো মেশিন এম কত হচ্ছে, এই যে এটা কত নম্বর হচ্ছে, 10 আর 3 13, 13, এটা 13 নম্বরে আসছে। এ 1 নম্বরে আসছে, 1 নম্বরে। সি 3 নম্বরে আসছে। তো দেখো 13-র সাথে +6 করো, 13, 6, 19 হয়েছে, তাহলে এখানে 6 করেছে। এবারে এ আছে, এম হয়ে গেল, এ আছে, এ তো একে, +6 করো, কত হচ্ছে, 7 হবে, দেখো 7 হচ্ছে। তারপরে C3 ছিল, দেখো সি এই যে 3 আছে, +6 করো, 9 হবে, দেখো 9 আছে। তো এরকম কোডিংয়ে করা হয়েছে। দেখো আবার এই যে দেখো এইচ, এইচ কত হচ্ছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এইচ 8 হচ্ছে, +6 করো, 8, 6, 14 হবে, এই যে রয়েছে। তো এই কোডিংয়ে গেছে। তো ঠিক একই রকমভাবে আমাদেরকে ডেঞ্জারকে করতে হবে। ডি কত আছে, এই যে ডি, ডি হচ্ছে 4 নম্বর, 1, 2, 3, 4, +6 করে তাও 10 হবে, 4, 6, 10, এখানে 10 কোথায় আছে, অপশন ডিতে আছে 10। আমাদের এই অ্যান্সারটা একেবারেই বেরিয়ে গেল। বাকিটা করে নিই। এ, এ হচ্ছে 1 নম্বর, +6 করলে 7 হবে, দেখো 7 আছে। আর কোনো দরকার নেই, এটা কিন্তু এই সলিউশনে আসবে, ঠিক আছে, তোমরা এটা করবে। আজকে আর বেশি এগোবো না, আজকে এখানে কমপ্লিট করছি, পরের ক্লাসে আমরা আলোচনা করবো আবার এটা নিয়ে।